আজ আমাদের ভারতবর্ষের বুকেই ঘটে গেছে এমন একটা রোমাঞ্চকর ঘটনা। ব্যোমকেশের যেমন অজিত ছিল, শার্লকের যেমন ওয়াটসন ছিল এবং ফেলুদার যেমন ছিল তোপসে আর লালমোহন বাবু, ঠিক তেমনি এই কেসে গোয়েন্দা স্বামীকে সাহায্য করার জন্য পাশে দাঁড়িয়েছিল তারই বেস্ট ফ্রেন্ড। কিন্তু এবার যেটা বলবো সেটা জানলে একেবারে চমকে যাবেন আপনারা। আসলে এই গোয়েন্দা স্বামী এবং তার বেস্ট ফ্রেন্ডকেই প্রাথমিক পর্যায়ে খুনি বলে দাগিয়ে দিয়েছিল আমাদের আইন ব্যবস্থা। এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছিল এই দুজনকে। কিন্তু জেল থেকে বেরোনোর পর দুই বন্ধু মিলে জেদ ধরেছিল তারা যেভাবেই হোক আসল খুনিকে পাকড়াও করবেই। হ্যাঁ, সময় লেগেছিল, টানা 6 বছর অপেক্ষা করতে হয়েছিল গোয়েন্দা এবং তার সহকারীকে। কিন্তু 6 বছর পর এই কেসে যে সত্যিটা সবার সামনে উঠে এসেছিল সেটা কোনো সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমার মাথা খারাপ করা টুইস্টের চেয়ে কম নয়। নমস্কার, আমি সুজয় নীল। আজ অবধি আমার চ্যানেলে আপনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমি যে মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলবো সেটা এতটাই সিনেম্যাটিক যে ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে আপনাদের মনে হবে বাস্তবে এমনটা হয় নাকি, এ তো পুরো থ্রিলার মুভি। আসলে এই গল্পের এন্ডিংটা ঠিক এতটাই মাথা খারাপ করা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, আরতি দেবী মার্ডার কেস। রাজস্থানের মেহেন্দিপুর আদতে বিখ্যাত ওখানকার বালাজি মন্দিরের জন্য। এই বালাজি মন্দিরটা মূলত দেবতা হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আসলে দেবতা হনুমানের শৈশব রূপটির নাম হলো বালাজি। এই মেহেন্দিপুর বালাজি মন্দিরটির মূল বিশেষত্ব হলো তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই মন্দির নাকি অশুভ আত্মা ও ভূত প্রেতের হাত থেকে মানুষকে রক্ষা করে এবং কেউ যদি অশুভ শক্তির কবলে পড়ে তাহলে এই মন্দিরে পুজো দিলেই তার নিরাময় হয়। এই মেহেন্দিপুরেই বাড়ি ছিল সোনু সাইনি নামের এক যুবকের। সোনু ওই অঞ্চলেরই একটা খাবারের দোকানে কাজ করত। সেখানেই কর্মসূত্রে ওর সঙ্গে আলাপ হয় গোপালের। গোপালের পুরো নাম গোপাল সাইনি। বয়সে সোনুর চেয়ে 2 বছরের ছোট সে, কিন্তু বন্ধুত্বকে আর বয়সের বেড়াজাল মানে, তাই কাজের জায়গায় দুই সহকর্মী কিছুদিনের মধ্যেই হয়ে ওঠে হরিহর আত্মা। সালটা 2015। সোনুর তখন মাত্র 25-26 বছর বয়স। ওই বয়সে প্রেমে পড়া কিংবা কাউকে ভালো লাগাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। 2015 সালের মার্চ মাস নাগাদ উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে এই মেহেন্দিপুরে ঘুরতে আসে আরতি গুপ্তা নামের একটা মেয়ে। তবে আরতি একা নয়, ওর গোটা পরিবারই সেবার বালাজি মন্দিরে পুজো দিতে এসেছিল এবং কয়েকদিন মেহেন্দিপুরেই ছিল। এরই মধ্যে একদিন আরতিদের গোটা পরিবার ওই খাবারের দোকানে ব্রেকফাস্ট করতে ঢোকে, যেখানে সোনু এবং গোপাল কাজ করত। প্রথম দেখাতেই আরতিকে ভীষণ ভালো লেগে যায় সোনুর। সে নিজের বন্ধু গোপালকে পুরো বিষয়টা জানায় এবং একটা মিষ্টি বলিউড রোম্যান্টিক সিনেমার মতো গোপালও নেমে পড়ে বন্ধু সোনুর লাভ লাইফ সেটেল করতে। গোপালই আরতিকে সোনুর বিষয়ে জানায়, দুজনের দেখা হয়, ফোন নাম্বার বিনিময় হয় এবং তারপর আরতি নিজের পরিবারের সঙ্গে ফিরে যায় বৃন্দাবনে। তবে সোনু এবং আরতির মধ্যে ফোন আলাপ জারি থাকে। মেসেজে একে অপরকে গুড মর্নিং উইশ করা থেকে রাত জেগে একে অপরের সঙ্গে কথা বলা, সবটাই দারুণভাবে চলতে থাকে। এরপরেই 2015 সালের সেপ্টেম্বর মাস নাগাদ আরতি এবং সোনু সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে একসঙ্গে সংসার পাতবে। এই বিয়ের বিষয়টা নিয়ে আরতির বাবা সুরজ প্রকাশ গুপ্তা পরবর্তীকালে পুলিশকে জানিয়েছিল। আরতি এবং সোনুর বিয়ের কথাটা আরতি নিজের পরিবারের কাছে লুকিয়ে গেছিল। এক প্রকার বাড়ি থেকে পালিয়েই 8ই সেপ্টেম্বর 2015 তারিখে সোনুর সঙ্গে কোর্ট ম্যারেজ করে আরতি। কিন্তু থ্রিলার স্টোরির গল্পটা শুরু হয় এর ঠিক 7 দিন পর, অর্থাৎ 2015 সালের 15ই সেপ্টেম্বর। ওই দিন সোনু কাজ থেকে বাড়ি ফেরার পর দেখতে পায় তার ভালোবাসার মানুষ আরতি বাড়ি থেকে উধাও হয়ে গেছে। কিন্তু জল জ্যান্ত একটা মেয়ে এমন আচমকা বাড়ি থেকে উধাও হয় কি করে? আরতি কি তবে পালিয়ে গেল? কিন্তু ভালোবেসে বিয়ে করার 7 দিন পর একজন স্ত্রী তার নিজের স্বামীকে ফেলে রেখে পালাবেই বা কেন? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি পরবর্তী চ্যাপ্টারে। 15ই সেপ্টেম্বর 2015। কাজ থেকে বাড়িতে ফিরে স্ত্রী আরতিকে দেখতে না পেয়ে সোনু প্রথমে ভেবেছিল আরতি হয়তো সামনের দোকানে গেছে। কিন্তু তারপর প্রায় 1 ঘন্টা কেটে গেলেও আরতি ফিরছে না দেখে সোনু কল করলো আরতির ফোনে, কিন্তু আরতির ফোনও সুইচড অফ। এইবার সোনু পড়ে গেল মহা ফাঁপড়ে। সে সঙ্গে সঙ্গে ফোন করলো নিজের বন্ধু গোপালকে। কিছুক্ষণের মধ্যেই গোপাল চলে এলো সোনুর বাড়িতে। তারপর ওরা দুই বন্ধু মিলে খোঁজ শুরু করলো আরতির। পাড়া পড়শিরা জানালো তারা কেউই আরতিকে দেখেনি সেদিন। এমনকি সেদিন সোনুদের বাড়িতেও কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেনি তারা। তাহলে জলজ্যান্ত মেয়েটা গেল কোথায়? বন্ধু গোপালের পরামর্শে সোনু ভয় পেয়ে ফোন করলো বৃন্দাবনে আরতির বাপের বাড়িতে। আরতির বাবা সুরজ প্রকাশ ফোনটা ধরতেই সোনু বলল, আরতি কি আপনাদের ওখানে গেছে? সোনুর কথায় ভীষণই রেগে গেলেন সুরজ প্রকাশ আর বললেন, আরতি তো তোমার কাছেই আছে, ওকে তো তুমিই ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো।
তাহলে এখনো আমাদের এখানে কোথা থেকে আসবে? কোথায় গেছে আমার মেয়ে? সত্যি কথা বলো। আরতির বাবার কথায় আরো ঘাবড়ে গেল সোনু। তাহলে কি আরতিকে রাস্তা থেকে অপহরণ করলো কেউ? কিন্তু তাহলে তো মুক্তিপণের ফোন আসতো। তাহলে গেল কোথায় মেয়েটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেল 10টা দিন। তবুও আরতির কোনো হদিশ পাওয়া গেল না। তবে এখানে একটা ভুল করেছিল সোনু। সে ফেঁসে যাওয়ার ভয়ে পুলিশে যায়নি। কিন্তু সোনু পুলিশের কাছে না গেলেও 25শে সেপ্টেম্বর তারিখে আরতির বাবা পুলিশের কাছে গেল আর থানায় একটা নিখোঁজ ডায়েরি করলো আরতির নামে। পাশাপাশি আরতির বাবা পুলিশকে এটাও জানালো যে তার মেয়ে নিখোঁজ হওয়ার পিছনে মেহেন্দিপুরের সোনু সাইনি এবং তার বন্ধু গোপাল সাইনি দায়ী। কিন্তু পুলিশ প্রথমে এই বিষয়টা খুব একটা পাত্তা দিল না। পুলিশ ভাবলো আরতি হয়তো সোনুর সঙ্গে ঝগড়াঝাঁটি করে বাড়ি ছেড়েছে, তাই আরতির রাগ কমলেই সে বাড়ি ফিরে আসবে। এদিকে ততদিনে আরতিকে খুঁজতে খুঁজতে সোনুর অবস্থাও খারাপ। সে সমানে চোখের জল ফেলে আর আক্ষেপ করে। গোপালও নিজের বন্ধুর এমন অবস্থা দেখে কষ্ট পায়, কিন্তু এই কষ্ট লাঘব করার কোনো উপায় তার কাছে ছিল না। তাই গোপাল প্রার্থনা করতে থাকে আরতির ফিরে আসার। পরিস্থিতি যখন সবে একটু থিত হতে শুরু করেছে, ঠিক তখনই এই গল্পের প্রথম টুইস্টটা আসে। অক্টোবর মাসের শুরুর সপ্তাহে বৃন্দাবনের মাটিতে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ। আর এই উদ্ধার হওয়া মৃতদেহই নিমেষে বদলে দেয় সোনু এবং গোপালের জীবন। কিন্তু কি এমন ঘটেছিল ওই মৃতদেহটিকে ঘিরে? আর সোনুই বা ঠিক কোন কথাগুলো চেপে গেছিল পুলিশের কাছে? চলুন এবার সেটাই জেনে নিই। 2015 সালের অক্টোবর মাসের শুরুর সপ্তাহ। বৃন্দাবন থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবতীর পচা গলা মৃতদেহ। ওই মৃতদেহটি উদ্ধার করার পরই পুলিশ সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠালো এবং পাশাপাশি ডেকে পাঠানো হলো আরতির বাবা সুরাজ প্রকাশ গুপ্তাকে। হাসপাতালের ঠান্ডা কনকনে মর্গে দুরু দুরু বুকে এসে হাজির হলেন সুরাজ প্রকাশ। ওই উদ্ধার হওয়া মৃতদেহটির উপর থেকে সাদা চাদর সরানো হলো। ব্যাস, সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মর্গের মেঝেতেই বসে পড়লেন সুরাজ প্রকাশ গুপ্তা। পুলিশ ওকে জিজ্ঞেস করলো, এটাই কি আপনার মেয়ে আরতি? উত্তরে সুরাজ প্রকাশ জানালেন, হ্যাঁ, এটাই তার আদরের মেয়ে অরু। ব্যাস, সুরাজ প্রকাশের এই শনাক্তকরণের মাধ্যমে আরতি দেবী মিসিং কেসের গোটা অভিমুখটাই বদলে গেল। দায়ের হলো খুনের মামলা। পুলিশের কাছে আগে থেকেই সোনু সাইনি ও গোপাল সাইনির নাম ছিল, তাই মথুরা পুলিশের টিম সোজা পৌঁছে গেল মেহেন্দিপুরে এবং ওখান থেকে গ্রেপ্তার করে আনলো সোনু এবং গোপালকে। সোনু পুলিশকে জানালো তারা নিজেরাও জানে না আরতি কোথায় গেছে, তাই গত 15 দিন ধরে দুই বন্ধু মিলে সমানে আরতিকে খুঁজছিল ওরা। কিন্তু পুলিশ কোনো কথা শুনলে তো তারা 3rd ডিগ্রি দেওয়া শুরু করলো দুজনকেই। জেরায় সোনু পুলিশকে একটা নতুন তথ্য দিল, যা পুলিশের এক ফোঁটাও বিশ্বাস হলো না। সোনু পুলিশকে জানালো সোনুকে বিয়ে করে মেহেন্দিপুরে আসার পর থেকেই আরতি নাকি অদ্ভুত আচরণ করা শুরু করেছিল। সে সোনুর সম্পত্তির ভাগ চাওয়া শুরু করে, সোনুর কাছ থেকে গয়না চাওয়া শুরু করে, কারণ আরতি নাকি অনেক টাকার প্রয়োজন। প্রথম দিকে সোনু কিছুই বুঝতে পারেনি। সে ভেবেছিল আরতি হয়তো ঠাট্টা করছে, কারণ ফোনে কথা বলার সময় আরতি কখনো এইসব কথা বলেইনি। কিন্তু পরের দিন সোনু বুঝতে পারে আরতি সত্যি সত্যি সবকিছুর ভাগ চাইছে। তাই সেদিন সোনু আরতিকে ঠান্ডা মাথায় বোঝায় আর বলে, আমার যা কিছু আছে সবটাই তো আমাদের, তুমি আমার স্ত্রী, তাই তোমারও সমান অধিকার আছে সবকিছুতে, তাই আলাদা করে সবকিছু নিজের নামে কেন করতে হবে তোমায়? কিন্তু আরতি যেন না ছোড়বান্দা। বিয়ের পরের দিন থেকেই আরতি এমনই আচরণ করা শুরু করে দিয়েছিল। সোনু যেন তার প্রেমিকা আরতিকে আর চিনতেই পারছিল না, কারণ আরতি যে সোনুর সঙ্গে এইভাবে কথা বলবে তা সোনু কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু সোনুর এইসব তথ্যে মন গলল না পুলিশের। তারা সোনু ও গোপাল দুজনকেই আরো কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। ফলে ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে গিয়ে সোনু ও গোপাল স্বীকার করে নিল, হ্যাঁ, তারাই আরতিকে খুন করেছে। ব্যাস, পুলিশ সঙ্গে সঙ্গে কেসের চার্জশিট তৈরি করে ফেললো। আদালতে মামলা উঠল আর আদালতের নির্দেশে জেলে যেতে হলো সোনু ও গোপালকে। তবে সোনু ও গোপাল যেখানে কাজ করত সেই খাবারের দোকানের মালিক কিছুতেই আদালতের এই রায়কে মেনে নিতে পারেনি, কারণ তিনি সোনু ও গোপাল দুজনকেই বছরের পর বছর ধরে দেখেছিলেন। ভদ্রলোক জানতেন ছেলে হিসেবে সোনু এবং গোপাল ঠিক কতটা সৎ, ভদ্র এবং পরিশ্রমী। তাই তিনি আইনি লড়াইয়ে সোনু ও গোপালকে বিভিন্নভাবে সাহায্য করলেন। 2016 সাল নাগাদ সোনু ও গোপাল দুজনেই জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো। কিন্তু সোনুর এলাকার লোকজন ততদিনে সোনুকে একজন খুনি এবং গোপালকে সেই খুনির সহায়ক হিসেবে দাগিয়ে দিয়েছিল। ফলে বাড়ি ফিরে ওরা দুজনেই কার্যত এক ঘরে হয়ে গেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছিল যে গ্রামবাসীদের আতঙ্কের কারণে সোনুর ভাই এবং গোপালের দাদার বিয়ে আটকে গেছিল।
কেননা গ্রামবাসীরা ভাবতো ওই বাড়িতে তাদের মেয়েকে পাঠানোর পর সেই মেয়েও যদি খুন হয়ে যায়। এই সময়টায় সোনু ও গোপাল দুজনেই প্রায় দিনই পৌঁছে যেত থানায়, আর থানায় গিয়ে তারা বারংবার বলতো যে তারা খুন করেনি, তাই পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে। কিন্তু পুলিশ সেই সময় সোনু ও গোপাল কারো কথাতেই বিশ্বাস করেনি। এদিকে পুলিশের থেকে ন্যূনতম সাহায্যটুকু না পাওয়ার পর একদিন সোনু ও গোপাল সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই আরতিকে খুঁজে বের করবে, আর ওটা যদি আরতিরই লাশ হয় তবে তারা আসল খুনিকে ধরবে, কারণ এইভাবে খুনির তকমা নিয়ে আজীবন বেঁচে থাকাটা সম্ভব নয়। ব্যাস, এই টালমাটাল পরিস্থিতিতেই ভারতবর্ষের বুকে জন্ম হয় এক নতুন গোয়েন্দা এবং তার সহকারীর। গোয়েন্দার নাম ডিটেকটিভ সোনু সাইনি, আর সহকারীর নাম অ্যাসিস্ট্যান্ট গোপাল সাইনি। কিন্তু সোনু ও গোপাল মিলে কিভাবে কিনারা করলো এই মৃত্যু রহস্যের, আর কেনই বা আসল সত্যিটা জানার পর কেঁপে উঠেছিল সোনু ও গোপাল দুজনেই? চলুন তবে এবার সেটাই জেনে নিই। গোপাল মিলে তদন্ত শুরু করে একদম বৃন্দাবন থেকে। দুজনেই ছদ্মবেশ ধরে কথা বলে দূর দূরান্তে ছড়িয়ে থাকা আরতির আত্মীয় স্বজনের সঙ্গে, কিন্তু কোথাও কোনো সূত্রই পায় না তারা। সোনু ও গোপাল হাল ছাড়ে না, তারা বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যায় নিজেদের মতো করে। এভাবেই 6টা বছর কেটে যায়। মাঝে কোভিড আসে, লকডাউন হয়। সোনু ও গোপালকে নিজেদের পরিবার সামলানোর কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়। তবে দুজনের বয়স 30 পেরিয়ে গেলেও আর বিয়ে হয় না ওদের, কারণ একজন খুনি এবং তার সহকারীকে কেই বা বিয়ে করবে? আচমকা 2022 সাল নাগাদ তদন্তের একটা নতুন সূত্র পায় সোনু ও গোপাল। একদিন সোনুদের খাবারের দোকানে একটা লোক আসে যে সোনু ও গোপালের পূর্ব পরিচিত। সেই লোকটা এসে সোনুকে জানায় সে মেহেন্দিপুর থেকে বেশ খানিকটা দূরে রাজস্থানের দৌসা জেলায় এমন একজনকে দেখেছে যাকে অনেকটাই আরতির মতো দেখতে। ওই গ্রামেরই কয়েকজনকে জিজ্ঞেস করে লোকটা জানতে পেরেছে মেয়েটা নাকি 2015 সালের শেষ দিকে এসে ওই গ্রামে নিজের স্বামীর সঙ্গে থাকছে। ব্যাস, সামান্য একটা আশার আলো দেখতে পেয়েই সোনু গোপাল মিলে বেরিয়ে পড়ে ওই গ্রামেরই উদ্দেশ্যে। কিন্তু দক্ষ গোয়েন্দাদের মতোই গ্রামে ঢোকার আগে ওরা দুজনেই উট ব্যবসায়ী ছদ্মবেশ ধারণ করে, যাতে যদি ওই মেয়েটা আরতি হয় তবে সে যেন সোনুদের দেখে চিনতে পেরে পালিয়ে না যায়। লোকটার বলা ওই গ্রামে উট ব্যবসায়ী ছদ্মবেশ ধরে কিছুদিন ঘোরার পর সোনু গোপাল তারপর সবজি বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে। মাথায় গামছা বেঁধে, মুখে নকল দাড়ি লাগিয়ে একটা সবজির ঠেলা জোগাড় করে সোনু গোপাল মিলে ঘুরতে শুরু করে গ্রামের প্রতিটা গলি, প্রতিটা মহল্লায়। কয়েকদিন এইভাবে সবজির ঠেলা নিয়ে ঘোরার পর আচমকা সোনুদের ঠেলার সামনে এসে হাজির হয় এক মহিলা, যাকে দেখে হাত পা ঠান্ডা হয়ে যায় সোনুর। কারণ এই মহিলাকে খুন করার অপরাধেই তাকে জেল খাটতে হয়েছে। 7 বছর ধরে খুনির তকমা মাথায় নিয়ে বেঁচে থাকতে হয়েছে। হ্যাঁ, এটাই আরতি। 7 বছর আগে যাকে ভালোবেসে বিয়ে করেছিল সোনু। আরতি এসে গোপালকে জিজ্ঞেস করে, গাজর কত করে কিলো গো দাদা? সোনু খানিকটা হতভম্ব হয়ে গেলেও গোপাল দক্ষ গোয়েন্দাদের মতো অভিনয় চালিয়ে যায়। সে আরতির প্রশ্নের জবাব দিয়ে তাকে সবজি বিক্রি করে সোনুকে নিয়ে ওখান থেকে বিদায় নেয়, কারণ আরতির যদি একটুও সন্দেহ হয় তবে সে ওই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। সেদিন বিকেলেই নিজেদের গ্রাম মেহেন্দিপুরে ফিরে আসে সোনু ও গোপাল। ওরা ভেবেছিল এই খবরটা নিয়ে সরাসরি পুলিশের কাছে গেলে পুলিশ হয়তো সঙ্গে সঙ্গে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু আরতি বেঁচে আছে জেনেও মেহেন্দিপুরের পুলিশ সোনুকে স্পষ্ট জানিয়ে দেয় আদালত মুখের কথায় বিশ্বাস করবে না, আদালত প্রমাণ চাইবে। আরতি যদি সত্যি সত্যি বেঁচে থাকে তাহলে তার লিখিত প্রমাণ নিয়ে এসো। কিন্তু সোনু ও গোপাল আরতির কাছ থেকে লিখিত প্রমাণ জোগাড় করবে কি করে? আরতিকে থোড়াই স্বীকার করবে সবকিছু? তাহলে কিভাবে শেষ অবধি প্রমাণিত হবে যে সোনু এবং গোপাল আসলেই নির্দোষ? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। সোনু ও গোপালের মুখের কথা বিশ্বাস করে না মেহেন্দিপুর থানার পুলিশ। তারা দুজনকে স্পষ্ট জানিয়ে দেয় আদালত লিখিত প্রমাণ চাইবে, তাই লিখিত প্রমাণ নিয়ে এসো। আর ঠিক এখানেই মহা ফাঁপড়ে পড়ে যায় গোয়েন্দা ও তার সহকারী। খোদ অপরাধীকে দিয়ে কি আর অপরাধ স্বীকার করানো সম্ভব? তাই তখন দুই বন্ধু মিলে চিন্তা করে একটা উপায় বের করে। আর ঠিক এখান থেকেই গল্পটা পরিণত হয় একটা সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সে। সোনু ও গোপাল মিলে যে প্ল্যানটা ছকেছিল তার জন্য প্রয়োজন ছিল একজন তৃতীয় ব্যক্তির, কারণ এই কাজটা যদি সোনু বা গোপাল করতে যায় তাহলে আরতির মতো ধুরন্ধর মস্তিষ্কের মেয়ে ঠিক ওদের ধরে ফেলবে, আর তখনই সে দূরে কোথাও পালিয়ে যাবে। ফলে তখন নির্দোষ হওয়া সত্ত্বেও সারা জীবন খুনির তকমা মাথায় নিয়েই বেড়াতে হবে দুজনকে। তাই সোনু এবং গোপাল নিজেদের এক বন্ধুকে রাজি করায় এই কাজে সাহায্য করার জন্য। কিন্তু প্ল্যানটা কি? কিভাবে ধরা পড়বে আরতি?
সেটা বরং একটু গল্পের ছলে বলি। হঠাৎই একদিন সকালবেলা আরতিদের গ্রামে এসে হাজির হয় এক সরকারি কর্মী। সে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে সরকারি কাগজপত্র দেখায় আর জানায় ওই গ্রামে যেই সব বাড়িতে শৌচাগার অর্থাৎ টয়লেট নেই সেই বাড়িগুলোকে সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য। গ্রামের বেশ কিছু বাড়িতে এই প্রকল্পের কথা জানিয়ে অবশেষে সেই সরকারি কর্মী গিয়ে হাজির হয় আরতিদের বাড়িতে, আর আরতিদের বাড়ির লোককে ওই 2 লক্ষ টাকা অনুদানের কথা জানায়। আরতির বর্তমান স্বামী 2 লক্ষ টাকার লোভ সামলাতে পারে না, সে রাজি হয়ে যায় টয়লেট নির্মাণে। কিন্তু তখনই ওই সরকারি কর্মী আরতির স্বামীকে বলে টাকা ব্যাংকে ট্রান্সফার করার জন্য ব্যাংকের পাসবুকের কপি এবং বাড়ির সব সদস্যের আইডি প্রুফ লাগবে, যার জেরক্স কপি সরকারি অফিসে জমা দিতে হবে। আরতির বর্তমান স্বামী সেই শুনে নিজের এবং পরিবারের বাকি সদস্যদের আইডি প্রুফের জেরক্স এনে তুলে দেয় ওই সরকারি অফিসারের হাতে। ব্যাস, সেই সরকারি অফিসার ওই গ্রাম থেকে বেরিয়েই বাস ধরে সোজা এসে পৌঁছলো মেহেন্দিপুরে আর দেখা করলো সোনু ও গোপালের সঙ্গে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সরকারি অফিসারের ছদ্মবেশ ধরা ছেলেটা আসলে সোনু ও গোপালের সেই বন্ধু, যার কাছে দুজনে মিলে গিয়ে সাহায্য চেয়েছিল। আরতির আইডি প্রুফ হাতে পেতেই সোনু ও গোপাল সোজা পৌঁছে যায় মেহেন্দিপুর থানায়। পুলিশ বুঝতে পারে সোনু ও গোপাল সত্যি নির্দোষ এবং আরতি বহাল তবিয়তে বেঁচে রয়েছে। মেহেন্দিপুর থানার পুলিশ এরপর সরাসরি যোগাযোগ করে মথুরা থানার সঙ্গে, কারণ খুনের অভিযোগ মথুরা থানাতেই দায়ের হয়েছিল। আরতির বেঁচে থাকার প্রমাণ মথুরা পুলিশের কাছে পাঠানো হয়। মথুরা পুলিশ তাদের ভুল বুঝতে পারে এবং সোনু ও গোপালকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে যায় আরতিদের গ্রামে। মথুরা পুলিশ আরতিকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে আরতি সোনুকে চিনতেই অস্বীকার করে। মথুরা পুলিশ আরতির বাবা সুরজ প্রকাশ গুপ্তাকে থানায় ডাকে, কিন্তু তিনি এসে বলেন এটা আরতি অর্থাৎ তার মেয়ে নয়। পুলিশ সিদ্ধান্ত নেয় আরতি ও তার বাবা দুজনেরই ডিএনএ স্যাম্পল নেওয়া হবে এবং তা মিলিয়ে দেখা হবে। সেটা শুনে সুরজ প্রকাশ গুপ্তা প্রথমে ডিএনএ স্যাম্পল দিতে অস্বীকার করেন, কিন্তু শেষে পুলিশি জেরার চাপ সহ্য করতে না পেরে তিনি স্বীকার করেন গ্রেপ্তার হওয়া মেয়েটি আরতি। পুলিশ সুরজ প্রকাশকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়, কিন্তু শর্ত দেয় যখনই তাকে থানায় ডাকা হবে তখনই যেন তিনি হাজিরা দেন। কিন্তু এটাই বোধহয় পুলিশের আরো একটা বড় ভুল ছিল। থানা থেকে ছাড়া পেতেই বৃন্দাবন ছেড়ে পালিয়ে যান সুরজ প্রকাশ গুপ্তা। পুলিশ তখন আরতির মা ও ভাইকে থানায় ডাকে। দুজনেই থানায় এসে আরতিকে শনাক্ত করে। ব্যাস, তারপরেই গ্রেপ্তার হওয়া আরতিকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আর এই জিজ্ঞাসাবাদের দৌলতে উঠে আসে এই কেসের সবচেয়ে চমকপ্রদ তথ্যটা। কি সেই তথ্য? এবার সেটাই বলবো। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের সামনে অবশেষে ভেঙে পড়ে আরতি। পুলিশ আরতিকে জিজ্ঞেস করে কেন সে সোনুকে বিয়ে করলো আর কেনই বা সে কাউকে না বলে সোনুর বাড়ি থেকে পালিয়ে গেল। এই প্রশ্নের উত্তরে আরতি একটা গল্প বলা শুরু করে। আরতি বলে, আমি বরাবর আমার বর্তমান স্বামীকে পছন্দ করতাম, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু আমার বাড়ির লোকের আমায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওরা আমার বর্তমান স্বামীকে শেষ করে দেবে, কারণ ও নিচু জাতের ছেলে ছিল। সেই কারণে আমি সোনুর সঙ্গে কথা বলা শুরু করি এবং পরিকল্পনা করি সোনুকে বিয়ে করে ওর কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালাবো। আমার বাড়ির লোক সোনুকে দোষী ভাববে আর অন্যদিকে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ঘর পাতবো। কিন্তু সোনুর বাড়িতে গিয়ে আমি বুঝতে পারি ওকে আমি যতটা বোকা ভেবেছিলাম ও ততটাও বোকা নয়। টাকা পয়সা গয়নাগাটি এসবের কথা উঠলেই ও কথা ঘুরিয়ে দিত। তাই ওই বাড়িতে আর বেশি দিন থাকা সম্ভব হয়নি আমার। মেহেন্দিপুর থেকে 7 দিনের মাথায় পালিয়ে গিয়ে আমি আমার বর্তমান স্বামীকে বিয়ে করি। তারপর থেকে আমরা সুখে সংসার করা শুরু করি। পুলিশ এই সব শুনে আরতিকে জিজ্ঞেস করে বৃন্দাবনে যে মহিলার লাশ পাওয়া গেছিল সেই ব্যাপারে আরতি কিছু জানে কিনা। কিন্তু আরতি জানায় এই লাশ উদ্ধার, সোনুর জেল খাটা, এইসব ব্যাপারে আরতির কোনো আইডিয়াই ছিল না। সে যদি জানতো সোনু তার বাবার করা মিথ্যে খুনের অভিযোগে জেল খাটছে তাহলে আরতি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এসে সমস্ত সত্যিটা বলে দিত। জিজ্ঞাসাবাদকারী অফিসাররা আরতির কথা শুনে বুঝতে পারে যে সে সত্যি কথা বলছে। তবে অফিসাররা আরতি থেকে 2টো ভিন্ন আধার কার্ড উদ্ধার করে, যেখানে 2টো কার্ডে 2টো আলাদা ডেট অফ বার্থ লেখা ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা প্রশ্নের উত্তর পুলিশ কিছুতেই পায় না। আরতির বাবা সুরজ প্রকাশ কেন অন্য একটা মৃত মেয়েকে নিজের মেয়ে বলে শনাক্ত করেছিলেন? এবার যেহেতু সুরজ প্রকাশ বর্তমানে পলাতক, তাই এই প্রশ্নের উত্তর হয়তো তাকে খুঁজে পাওয়ার পরেই মিলবে। তবে আরতির বয়ানের ভিত্তিতে আদালত সোনু সাইনি ও গোপাল সাইনিকে বেকসুর খালাস করে দেয় এবং দুজনকেই নির্দোষ ঘোষণা করে। পাশাপাশি আদালতের তরফ থেকে তদন্তে গাফিলতির জন্য পুলিশকে তীব্রভাবে ভৎসনা করা হয়। কিন্তু এবার একটা কথা চিন্তা করুন, যদি সোনু গোপাল এমন নাছোড়বান্দা জেদ নিয়ে গোয়েন্দাগিরি করতে না নামতো তাহলে কি হতো? একদিকে সারা জীবন ধরে ওদের মাথায় খুনির তকমা লেগে থাকতো, আর অন্যদিকে স্বামী ও পরিবারকে নিয়ে সুখে সংসার করতো আরতি। এইবার প্রশ্নটা হলো, সবটা জানার পর আরতিকে কি কোনো সাজা দিয়েছিল পুলিশ? না, আরতিকে কোনো সাজা দেওয়া হয়নি। তাকে কিছুদিন পুলিশের হেফাজতে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিল।
আর এদিকে কিচ্ছুটি না করেও 7-7টা বছর ধরে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সোনু সাইনি ও গোপাল সাইনিকে। তাদের অপরাধ, তারা পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে এই দেশের বুকে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা দেখে আপনাদের ঠিক কি কি মনে হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।